হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অন্তর ইসলাম। ওয়েলকাম টু এডুকেয়ার পিটি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে আমি ইলেকট্রনিক্স ওয়ানের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিক বেকুন ডায়োড নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব হিস্টোরি অফ ডায়োড ইনভেনশন, ডায়োড আবিষ্কারের ইতিহাস, স্ট্রাকচার অফ বেকুন ডায়োড, ডায়োডের গঠন, ওয়ার্কিং প্রসেস অফ ডায়োড, ডায়োডের কার্যপ্রণালী, অ্যান্ড ফাইনালি হোয়ার ইট ইজ ইউজ, ডায়োড কোথায় কোথায় ব্যবহার করা হয়। তবে চলেন দেরি না করে শুরু করি। তাহলে প্রথমেই ডায়োড আবিষ্কার এর পূর্বে বা ডায়োড সম্পর্কে জানার পূর্বে প্রথমে আমাদেরকে জানতে হবে দ্য গ্রেট সায়েন্টিস্ট থমাস আলভা এডিসন সম্পর্কে। কারণ থমাস আলভা এডিসন সর্বপ্রথম 1833 সালে একটি ধারণা বা একটা থিওরি প্রদান করেছিলেন। সেই থিওরির উপর ভিত্তি করেই মূলত ডায়োড গঠন করা হয়ে থাকে। তাহলে থিওরিটা ছিল এমন যে শূন্য স্থানের মধ্যে দিয়ে এক পাত থেকে অন্য পাতে ইলেকট্রন চলাচল করতে পারে। তাহলে এই ধারণাকে বা এই থিওরিটাকে কাজে লাগিয়ে প্রায় 70 বছর পর বিজ্ঞানী জন অ্যামব্রোজ ফ্লেমিং 1904 সালে দুই পাত বিশিষ্ট একটি ডায়োড গঠন করেন। যেহেতু ফ্লেমিং ডায়োডটি গঠন করেন, এই জন্য তার নাম অনুসারে এই ডায়োডকে ডায়োড বাল্ব অথবা ফ্লেমিং বাল্ব অথবা ফ্লেমিং ডায়োডও বলা হয়ে থাকে। তাহলে চলেন দেখে আসি যে 70 বছর সময় লাগলো কোন ডায়োডটি আবিষ্কার করার জন্য। তাহলে প্রথমে একটা ডায়োডের প্র্যাকটিক্যাল চিত্র এখানে দেওয়া আছে। তো আমরা যদি প্র্যাকটিক্যাল চিত্রটা খেয়াল করি, ডায়োডের গঠনটা কিন্তু খুব জটিল না, একদম সিম্পল একটা গঠন। আমরা যদি একদম খেয়াল করি, একদম ভিতরে চিত্রের একদম কেন্দ্রে হলুদ যে কয়েলটা দেখা যাচ্ছে, এই কয়েলটাকে বলা হচ্ছে হিটার। অর্থাৎ এটা হিট প্রডিউস করে, অর্থাৎ তাপ উৎপন্ন করে। আর এই কয়েলটাকে কেন্দ্র করে কমলা রঙের যে বাইরে একটি পাত দেখা যাচ্ছে, কমলা রঙের যে পাতটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ক্যাথোড। এবং এই ক্যাথোডকে ঘিরে আবার ছাই রঙের যে পাতটা দেখা যাচ্ছে, এই ছাই রঙের এই পাতটাই হচ্ছে অ্যানোড। এবং অ্যানোড এই পুরো সিস্টেমটাকে ঘিরেই সাদা কাঁচ নল দ্বারা কি করা আবদ্ধ করা আছে। তাহলে এটা হচ্ছে আমার গ্লাস টিউব। তাহলে এটা একদমই সিম্পল একটা গঠন এবং এর কার্যপ্রণালী কিন্তু একদম সিম্পল। সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করি, একদম কেন্দ্রে আছে হিটার। এই হিটারটা যখন উত্তপ্ত হয়, এই হিটারটা উত্তপ্ত হলে এর কাছাকাছি যে ক্যাথোডটা আছে, এই ক্যাথোডটা উত্তপ্ত হতে থাকে। উত্তপ্ত হতে হতে একটা সময় এখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। এই ক্যাথোড থেকে একটা সময় এখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। তো এই ইলেকট্রনগুলো আমরা যদি খেয়াল করি, ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে কিন্তু ফাঁকা স্থান, এর মধ্যে কোনো সংযোগ নেই। তো এই ফাঁকা স্থান, যেহেতু ফাঁকা স্থানের মধ্যে দিয়ে ক্যাথোড হতে অ্যানোডের মধ্যে ইলেকট্রনগুলো চলে আসে। তাহলে এটা হচ্ছে একদম সিম্পল ধারণা। এখন আমরা এটা একদম বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য আমরা বেকুন ডায়োডের প্রতীক চিহ্নটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি খেয়াল করি যে ডায়োডের প্রতীক চিত্র, এটা হচ্ছে আমার সেই গ্লাস টিউব, এই অংশটা হচ্ছে আমার অ্যানোড এবং নিচের যে অংশটা আছে সেটা হচ্ছে আমার ক্যাথোড, আর ক্যাথোডের মধ্যে কয়েল অথবা হিটার। তাহলে এই যে চিত্রটা এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, এই চিত্রটাই হচ্ছে ডায়োডের প্রতীক চিত্র। অর্থাৎ এটা হচ্ছে আমার প্রতীক, আর ওটা ছিল আমার প্র্যাকটিক্যাল ডায়োড। ওকে, তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, এই হিটারটা যখন উত্তপ্ত হতে থাকবে, এখান থেকে যখন তাপ উৎপন্ন হবে তখন ক্যাথোডটা উত্তপ্ত হতে থাকবে। ক্যাথোডটা উত্তপ্ত হতে হতে এই ক্যাথোড হতে একটা সময় গিয়ে ইলেকট্রন উৎপন্ন হবে, অর্থাৎ ইলেকট্রন বেরিয়ে আসবে ক্যাথোড থেকে। তো ক্যাথোড থেকে এরকম ইলেকট্রনগুলো বেরিয়ে এসে সেগুলো অ্যানোডের কাছে যাবে এবং অ্যানোড থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে আসবে। তাহলে এই এখন আমার সামনে যে চিত্রটা আছে, আমরা যদি সেটা খেয়াল করি, যে এই ইলেকট্রনগুলো অ্যানোডের কাছাকাছি যাবে, কিন্তু অ্যানোড দিয়ে এখনো পর্যন্ত এই ইলেকট্রনগুলো যেতে পারবে না। কারণ এই অ্যানোড দিয়ে ইলেকট্রন যেতে হলে অ্যানোডের একটা চার্জ থাকতে হবে। অর্থাৎ অ্যানোডটা যদি ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জে চার্জিত থাকে, তখন গিয়ে এই ইলেকট্রনগুলো হয়তো প্রবেশ করবে অথবা করবে না। কিন্তু এখন তো অ্যানোডটা কোনো রকম চার্জেই চার্জিত না,
মানে আমার সামনে যে চিত্রটা আছে আমাদের সামনে, সেই চিত্রতে অ্যানোডটা কোনো রকম চার্জে চার্জিত না, অর্থাৎ অ্যানোডটা এখন চার্জবিহীন। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রনগুলো এই অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে ফাঁকা স্থান আছে, এই ফাঁকা স্থানের মধ্যে ইলেকট্রনগুলো অবস্থান করবে। তাহলে এই ফাঁকা স্থানের মধ্যে ইলেকট্রনগুলো অবস্থান করলে একটা মেঘের মতো সৃষ্টি হবে। এই মেঘমালাকেই বলা হচ্ছে স্পেস চার্জ। এই অংশটাকেই বলা হচ্ছে স্পেস চার্জ। আচ্ছা, তাহলে কখন অ্যানোড দিয়ে ইলেকট্রনগুলো যাবে? তো আমরা যদি একটা বর্তনী আঁকি এখানে, যে এই অ্যানোডকে একটা ব্যাটারির সাথে, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে ক্যাথোডকে যুক্ত করলাম। তাহলে আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে আমার পজিটিভ প্রান্ত, পজিটিভ প্রান্তের সাথে অ্যানোডকে যুক্ত করা আছে এবং নেগেটিভ প্রান্তের সাথে ক্যাথোডকে যুক্ত করা আছে। তাহলে এখন আমরা যদি খেয়াল করি, এখনটা আমার কোন চার্জে চার্জিত? অ্যানোড কিন্তু এখন পজিটিভ চার্জে চার্জিত। তাহলে অ্যানোড যদি পজিটিভ হয় তাহলে সে তার বিপরীত চার্জের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, ফলে ইলেকট্রনগুলো অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়ে অ্যানোডের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাহলে এই অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়ে এরা এখন অ্যানোডের মধ্য দিয়ে প্রবাহিত হবে, আর অ্যানোডের মধ্য দিয়ে প্রবাহিত হলেই তো আমরা জানি যে ইলেকট্রন প্রবাহ মানেই তড়িৎ প্রবাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি অ্যানোডের সাথে পজিটিভ চার্জ যুক্ত করা হয় তাহলে অ্যানোডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে পজিটিভ চার্জ মানে আমরা বলতে পারি যে ভোল্টেজ হচ্ছে V is greater than 0। এখানে কিন্তু ভোল্টেজ যদি আমি V is greater than 0 দিই, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ ভোল্টেজ যদি ধনাত্মক হয়, অর্থাৎ অ্যানোড যদি ধনাত্মক হয়, সেই ক্ষেত্রে এর মধ্য দিয়ে চার্জ প্রবাহিত হবে, ফলে তড়িৎ প্রবাহিত হবে। আচ্ছা, এবার আমরা যদি ঠিক উল্টো কাজটা করি, অর্থাৎ আমরা যদি অ্যানোডটাকে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত না করে আমরা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করি। আচ্ছা, এটা যদি আমরা খেয়াল করি, আমরা এখন অ্যানোডটাকে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করলাম, ক্যাথোডটাকে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করলাম, ঠিক আগেরটার বিপরীত কাজটা করলাম, তাহলে কি হবে? তাহলে এই মুহূর্তে অ্যানোডটা হচ্ছে আমার নেগেটিভ চার্জযুক্ত এবং ক্যাথোডটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। আচ্ছা, আমি বলে রাখি, এই অ্যানোডকে কিন্তু অনেক জায়গায় প্লেটও বলা হয়ে থাকে। সো অ্যানোড এবং প্লেটের মধ্যে কোনো তফাৎ নাই, অ্যানোড এবং প্লেট একই জিনিস। ওকে, তাহলে এই অ্যানোডটা এখন আমার নেগেটিভ চার্জযুক্ত, তাহলে এখন কি হবে? ইলেকট্রনগুলোও কিন্তু নেগেটিভ চার্জযুক্ত। তাহলে এই নেগেটিভ এবং এই অ্যানোড নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করলে এই ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রনগুলো অ্যানোডের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে না। এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনগুলো অ্যানোডের মধ্যে প্রবেশ করতে পারবে না, কারণ অ্যানোড ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করছে। সো আমরা এখান থেকে কি বলতে পারি? যে আমরা বলতে পারি যে ডায়োড সবসময় একমুখী তড়িৎ প্রবাহ প্রদান করে, অর্থাৎ ডায়োড সবসময় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রন সরবরাহ করে, অর্থাৎ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যদি ইলেকট্রন সরবরাহ করা হয়ে থাকে তাহলে তড়িৎ প্রবাহটা হবে তার বিপরীত দিকে। আমরা জানি ইলেকট্রন প্রবাহের দিকে বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এটা হচ্ছে আমার ইলেকট্রন প্রবাহ আর এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহ। তাহলে এজন্যই ডায়োডকে একমুখীকরণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এজন্যই প্রবাহকে একমুখীকরণে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা বুঝে নিলাম যে ডায়োডকে কেন একমুখীকরণে ব্যবহার করা হয়ে থাকে, কারণ ডায়োডে যখন পজিটিভ চার্জ দেওয়া হয়, ডায়োডের মধ্যে অ্যানোডে যখন পজিটিভ চার্জ দেওয়া হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। অন্য ক্ষেত্রে অর্থাৎ অ্যানোডকে যদি আমরা ঋণাত্মক চার্জে চার্জিত করি তাহলে কিন্তু তড়িৎ প্রবাহিত হয় না। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে আমরা জানি যে সকল ক্ষেত্রে সকল পরিবহনের মধ্যেই কিন্তু একটা সামান্য পরিমাণে রোধ থাকে। তাহলে সেই ক্ষেত্রে অ্যানোডের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় বা ইলেকট্রন প্রবাহিত হয়, এর মধ্যে কি থাকবে? একটা রেজিস্ট্যান্স বা রোধ থাকবে, আর সেই রোধের মান আমরা ওমের সূত্র থেকে বের করতে পারি। কারণ আমরা জানি ওমের সূত্র ছিল কি? ভি সমান সমান আই আর, ভি সমান সমান হচ্ছে আই আর। তাহলে এখান থেকে আমরা রোধ আর সমান সমান কি বলতে পারি? আর সমান সমান ভি বাই আই। তাহলে আর সমান সমান ভি বাই আই ফর্মুলা ব্যবহার করে, তাহলে এখানে হচ্ছে ভি আমার পটেনশিয়াল বা বিভব, অর্থাৎ এইখানে যে বিভবটা দেওয়া থাকবে সেই ভোল্টেজ, আর আই হচ্ছে প্রবাহ। তাহলে এই প্রবাহটা দেখার জন্য আমরা এখানে একটা অ্যামিটার যুক্ত করে দিলাম। তাহলে এই অ্যামিটার থেকে প্রবাহ এবং এই প্রদত্ত ভোল্টেজের মান এর অনুপাত যদি দেখি, এই অনুপাতটাই হচ্ছে আমার রেজিস্ট্যান্স বা অ্যানোড বা প্লেটের রোধের সমান। তাহলে এভাবে করে আমরা ডায়োডের রোধ বের করে ফেলতে পারি। আচ্ছা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর ব্যবহার, যে এই ডায়োডটাকে আমরা কোথায় ব্যবহার করে থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে
ডায়োডটা প্রথম আবিষ্কার করা হয়েছিল মূলত রেডিওর উন্নতি করার জন্য, অর্থাৎ রেডিওর প্রসার ঘটানোর জন্য মূলত সর্বপ্রথম ডায়োডটাকে আবিষ্কার করা হয়, এবং ডায়োডটাকে সর্বপ্রথম রেডিওতেই ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, রেডিওর পর যেটা হয় সেটা হচ্ছে সাউন্ড রেকর্ড করার জন্য কিন্তু প্রথম ডায়োড ব্যবহার করা হয়েছিল। এরপর হচ্ছে এখানে স্পার্ক গ্যাপ ট্রান্সমিটার, এই ট্রান্সমিটারতেও ডায়োড ব্যবহার করা হয়েছিল। তারপরে যদি আমরা খেয়াল করি টেলিফোনের উন্নতির জন্য কিন্তু ডায়োড ব্যবহার করা হয়েছিল। এবং ফাইনালি ইলেকট্রিক সার্কিট, যদিও এখন বর্তমানে ইলেকট্রিক সার্কিট বা এরকম যন্ত্রপাতিতে ডায়োড আর ব্যবহার করা হয়ে থাকে না, কারণ এই ভ্যাকুয়াম ডায়োড থেকেও আরও আধুনিক এখন আমরা পরবর্তী দিব পিএন জাংশন, পরবর্তী কয়েকটা চ্যাপ্টার আছে আমাদের পিএন জাংশন, তারপর ট্রানজিস্টর, ওইখানে এখন আরও ছোট ছোট যন্ত্রপাতি, আরও আধুনিক যন্ত্রপাতি চলে এসেছে, যার কারণে ভ্যাকুয়াম ডায়োডটা এখন আর ব্যবহার করা হয় না। তবে এই ভ্যাকুয়াম ডায়োডটি যখন বিংশ শতাব্দীর শুরুতে আবিষ্কার করা হয়েছিল তখন কিন্তু এর ব্যবহার খুব বেশি পরিমাণে ছিল। কারণ আমরা খেয়াল করতে হচ্ছে রেডিওতে ব্যবহার করা হয়েছিল, সাউন্ড রেকর্ডে ব্যবহার করা হয়েছিল, টেলিফোনে ব্যবহার করা হয়েছিল। তো তখনের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এটা কিন্তু দেখলেই বোঝা যায়। সো আমি বলবো যে সেটা তখনকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এই ডায়োডের মধ্যে আমরা একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে ডায়োডের মধ্যে যে ইলেকট্রন প্রবাহ, আমরা যদি খেয়াল করি চিত্রটা ছিল আমার, এই চিত্রটা ছিল, আমরা যদি এই চিত্রটা খেয়াল করি যে অ্যানোডের মধ্যে পজিটিভ চার্জ থাকে, সেই কারণে অ্যানোড ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে এবং ইলেকট্রনগুলো অ্যানোডের মধ্যে দিয়ে প্রবাহ সৃষ্টি করে, ফলে বিদ্যুৎ প্রবাহিত হয়। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, এটা হচ্ছে ডায়োডের অনেক বড় একটা প্রবলেম, সেটা হচ্ছে ডায়োডে এই যে এখানে যে আমরা তাপ দিতে দিতে ক্যাথোড থেকে কিন্তু ইলেকট্রন উৎপন্ন হয়ে যাচ্ছে, কিন্তু এই অ্যানোডের কিন্তু একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে ইলেকট্রন গ্রহণ করার, ইলেকট্রন রিসিভ করার যে একটা নির্দিষ্ট ক্ষমতা, তার থেকে বেশি ইলেকট্রন যদি আসে তাহলে কিন্তু এই যন্ত্রটি নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই ডায়োডের মধ্যে এই ইলেকট্রনের প্রবাহটাকে, অর্থাৎ এই ক্যাথোড থেকে অ্যানোডে ইলেকট্রনের প্রবাহটাকে নিয়ন্ত্রণ করার মতো কোনো কিছু নাই, অর্থাৎ ক্যাথোড থেকে যতটুকু ইলেকট্রন প্রডিউস হবে সেগুলোই কিন্তু অ্যানোডে সরাসরি চলে যাবে। তাহলে যদি ইলেকট্রন অ্যানোডের গ্রহণ করার মাত্রা থেকে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যন্ত্রটা নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে ডায়োডের প্রধান সমস্যা। এই জন্য এই ডায়োডের মধ্যে আরেকটা পাত এখানে যুক্ত করা হয়, আরেকটা পাত যুক্ত করে ট্রায়োড গঠন করে। ইলেকট্রনের প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায় না, আর নিয়ন্ত্রণ করার জন্য এটার সাথে আরও একটি পাত যুক্ত করে ট্রায়োড গঠন করা হয়, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ট্রায়োডের গঠনের ইতিহাস এবং এর বিস্তারিত সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।